আপনি কি কখনো কারো কান্না, রাগ বা অভিমানকে হেসে উড়িয়ে দিয়েছেন? যদি দিয়ে থাকেন, তাহলে আজকের গল্পটি আপনার জন্য। একটি সাধারণ ঠাট্টা, একটি নিরীহ হাসি আর মাত্র 4টি শব্দ, কি রাগ করল। অল্প একটু চোখে হাসির সাথে মুখে দেতো হাসি, কিভাবে 4 বন্ধুর জীবনে ডেকে আনলো এমন এক ভয়ঙ্কর অভিশাপ, যার শেষ ছিল মৃত্যু আর অতৃপ্ত আত্মার মুখোমুখি হওয়া। রাতের অন্ধকারে পরিত্যক্ত জমিদার বাড়ির বুক চিরে জেগে উঠল বহু বছরের চাপা কান্না, প্রতিশোধ আর এক নববধূর আত্মা। তাহলে আলো নিভিয়ে, সাহস থাকলে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষ দৃশ্যটি হয়তো আপনার ঘুমও কেড়ে নিতে পারে। রাত তখন প্রায় 11:30। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে হেসে উঠেছিল রুদ্র। হাতে মোবাইল তুলে একটি ভিডিও করতে করতে সে বলল, কি রাগ করল। অল্প একটু চোখে হাসির সাথে মুখে দেতো হাসি। বন্ধুরা হো হো করে হেসে উঠল। তারা কেউ জানত না, এই 4টি শব্দই তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে উঠবে। লোকমুখে প্রচলিত ছিল, জমিদার বাড়ির ভিতরে এক মৃত নববধূর আত্মা বাস করে। তাকে কেউ নিয়ে ঠাট্টা করলে বা তার কান্না শুনে হাসলে, সে আর কখনো সেই মানুষকে ছেড়ে দেয় না। রুদ্র এসব বিশ্বাস করত না, বরং সে ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানাতো। ভূতের গল্পকে মিথ্যে প্রমাণ করাই ছিল তার শখ। বন্ধু সায়ন বলল, চল, এবার ফিরে যাই, জায়গাটা ভালো লাগছে না। রুদ্র হেসে বলল, ভূত যদি থাকে, তাহলে বেরিয়ে আসুক, দেখি কত রাগ করেছে। হঠাৎ পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। দ্বিতীয় তলার একটি ভাঙা জানালায় সাদা শাড়ি পরা এক নারীর ছায়া দেখা গেল। তার মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। তারপর ধীরে ধীরে মাথা তুলতেই দেখা গেল, মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত লাল চোখ। এক মুহূর্তে চারদিকে এমন ঠান্ডা নেমে এল, যেন বরফের মধ্যে দাঁড়িয়ে আছে সবাই। রুদ্র আবারও হাসতে গিয়ে বলল, এই যে, কি রাগ করল। কথাটা শেষ হতেই তার মোবাইলের স্ক্রিন নিজে থেকেই কালো হয়ে গেল। তারপর স্ক্রিনে ভেসে উঠল একটাই বাক্য, হাসছিস কেন। রুদ্র ভয় পেলেও নিজেকে সামলে নিল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এল এক নারীর অদ্ভুত হাসি। কিন্তু সেই হাসি ধীরে ধীরে কান্নায় বদলে গেল। আর সেই কান্না শুনে গ্রামের বৃদ্ধ হরিপদ দূর থেকে চিৎকার করে উঠলেন, পালাও, ও রেগে গেছে, আজ আর কেউ বাঁচবে না। 4 বন্ধু দৌড়ে পালাতে শুরু করল। কিন্তু কিছুদূর গিয়ে তারা বুঝতে পারল, যে রাস্তা দিয়ে তারা এসেছিল, সেই রাস্তা আর নেই। চারদিকে শুধু ঘন অন্ধকার, আর তাদের পেছনে ভেসে আসছে ধীর পায়ের শব্দ, ঠক ঠক ঠক, যেন কেউ খুব ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এভাবেই শুরু হলো এমন এক বিভীষিকা, যেখানে একটি হাসির মূল্য দিতে হবে প্রাণ দিয়ে। পায়ের শব্দটা যত এগিয়ে আসছিল, 4 বন্ধুর বুকের ধড়ফড় তত বেড়ে যাচ্ছিল। ঠক ঠক ঠক, শব্দটা যেন মাটির উপর নয়, তাদের মাথার ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। সায়ন কাপা গলায় বলল, রুদ্র, কেউ আমাদের অনুসরণ করছে। রুদ্র টর্চ জ্বালাতে গেল, কিন্তু মোবাইলের আলো 1 সেকেন্ডের জন্য জ্বলে আবার নিভে গেল। স্ক্রিনে আবারও সেই একই লেখা ফুটে উঠল, আমার রাগ নিয়ে হাসছিস। হঠাৎ বাতাসের ঝাপটায় পাশের বটগাছের সব ডাল একসঙ্গে দুলে উঠল। গাছের ডালে ঝুলছিল অসংখ্য লাল কাপড়, যেগুলো একটু আগেও সেখানে ছিল না। প্রতিটি কাপড়ের নিচে বাঁধা ছিল ছোট ছোট ঘণ্টা। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বাতাসেও ঘণ্টাগুলোর একটিও বাজছিল না। পরক্ষণেই সব ঘণ্টা একসঙ্গে বেজে উঠল, টিং টিং টিং। শব্দটা এত কর্কশ ছিল যে 4 জনই কান চেপে বসে পড়ল। ঠিক তখনই তাদের সামনে দেখা দিল সেই সাদা শাড়ি পরা নারী। এবার তার মুখ দেখা যাচ্ছিল, কিন্তু মুখের জায়গায় ছিল শুধু কালো এক গহ্বর। সেই অন্ধকারের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছিল, যেন কাউকে টেনে নিতে চাইছে। নারীটি খুব ধীরে মাথা কাত করে বলল, আমি কি সত্যিই এত হাসির। তার কণ্ঠে ছিল অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির মধ্যেই লুকিয়ে ছিল মৃত্যু। রুদ্র সাহস করে বলল, তুমি কে। নারীটি কোনো উত্তর দিল না, বরং হঠাৎ অস্বাভাবিক গতিতে তাদের দিকে ছুটে এল। 4 বন্ধু প্রাণপণে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে তারা একটি ছোট, ভাঙাচোরা কালীমন্দিরের সামনে এসে পড়ল। মন্দিরের ভেতরে বসে ছিলেন এক বৃদ্ধ সাধু। তিনি চোখ না খুলেই বললেন, তোমরা ওকে অপমান করেছ, ওর কান্নাকে উপহাস করেছ, তাই সে এখন তোমাদের ছাড়বে না। রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, আমাদের বাঁচান। সাধু ধীরে ধীরে চোখ খুললেন।
তার চোখে ছিল গভীর আতঙ্ক। তিনি বললেন, বাঁচার একটাই পথ আছে, কিন্তু সেই পথের মূল্য দিতে হবে তোমাদের একজনকে। কথাটা শেষ হতেই মন্দিরের বাইরে আবার ভেসে এল সেই পরিচিত হাসি। তারপর ধাম, মন্দিরের বিশাল কাঠের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে থেকে ভেসে এল সেই নারীর ফিসফিসে কণ্ঠ, আমি অপেক্ষা করছি। চার বন্ধু একে অপরের মুখের দিকে তাকালো। তারা বুঝতে পারল, এই রাত এখনো শেষ হয়নি, আরও ভয়ঙ্কর কিছু তাদের জন্য অপেক্ষা করছে। মন্দিরের ভেতর নিস্তব্ধতা এতটাই ঘন হয়ে উঠেছিল যে চার বন্ধুর দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। বাইরে সেই অদৃশ্য নারীর হাসি ধীরে ধীরে কান্নায় বদলে যাচ্ছিল। বৃদ্ধ সাধু মাটিতে ছাই দিয়ে একটি বৃত্ত আঁকলেন। এই বৃত্তের বাইরে কেউ যাবে না, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ কোনো শব্দ করবে না। ও তোমাদের ভয়কে খুঁজছে। চারজনই বৃত্তের মধ্যে বসে পড়ল। হঠাৎ মন্দিরের দরজায় তিনবার জোরে আঘাত পড়ল। ধাম ধাম ধাম। তারপর বাইরে থেকে ভেসে এল সায়নের মায়ের কণ্ঠ, সায়ন, বাবা, দরজাটা খুলে দে। সায়নের চোখ বিস্ময় বড় হয়ে গেল। এটা এটা আমার মায়ের গলা। সে উঠে দাঁড়াতেই সাধু চিৎকার করে বললেন, বর্ষ, ও তোমার মা নয়। পরের মুহূর্তেই সেই কণ্ঠ ভয়ঙ্কর অট্টহাসিতে বদলে গেল। মন্দিরের চারপাশে যেন শত শত মানুষের পায়ের শব্দ শোনা যেতে লাগল। মনে হচ্ছিল অন্ধকারে অসংখ্য ছায়ামূর্তি তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ রুদ্রের মোবাইল নিজে থেকেই চালু হয়ে গেল। ভিডিও রেকর্ডিং শুরু হয়েছে, কিন্তু ক্যামেরায় চার বন্ধু নয়, দেখা যাচ্ছে পাঁচজন। পঞ্চম ব্যক্তি দাঁড়িয়ে আছে ঠিক রুদ্রের পেছনে। সাদা শাড়ি, এলোমেলো চুল, আর ধীরে ধীরে তার মুখে ফুটে উঠছে এক ভয়ঙ্কর হাসি। রুদ্র আতঙ্কে পেছনে ঘুরে তাকালো, কেউ নেই। আবার মোবাইলের দিকে তাকাতেই দেখা গেল সেই নারীর মুখ এবার ক্যামেরার একেবারে কাছে। তার ঠোঁট নড়ছে। স্ক্রিন থেকে ভেসে এল সেই ফিসফিসে কথা, এবার তোকে নিয়ে যাব। ঠিক তখনই মন্দিরের প্রদীপগুলো একসঙ্গে নিভে গেল। চারদিক ডুবে গেল গভীর অন্ধকারে। সেই অন্ধকারের মধ্যেই কারো বরফ ঠান্ডা হাত এসে রুদ্রের কাঁধে স্পর্শ করল। রুদ্র চিৎকার করে উঠতেই মন্দিরের ভেতর এক ঝলক বিদ্যুৎ চমকাল। আলো ফিরে আসতেই দেখা গেল রুদ্র আর বৃত্তের মধ্যে নেই। সে দাঁড়িয়ে আছে মন্দিরের দরজার বাইরে, আর তার ঠিক সামনে সেই রহস্যময়ী নারী। সে ধীরে ধীরে মাথা তুলল। এবার প্রথমবারের মতো তার পুরো মুখ দেখা গেল। আর সেই মুখ দেখে রুদ্রের মুখ থেকে কোনো শব্দই বেরোল না, কারণ সে যে মুখটি দেখল সেটি ছিল রুদ্রের নিজের মুখ, কিন্তু চোখ দুটো ছিল রক্তলাল, আর ঠোঁটে জমে ছিল এক অস্বাভাবিক শীতল হাসি। নারীটি ধীরে ধীরে বলল, এখন